আমি বলে দিচ্ছি উপায় কিন্তু এখনো আছে, একটি মাত্র উপায় আছে। চারিদিকে রটিয়ে দিন, একটি মাত্র উপায় আছে। যতগুলো সংঘ আছে সেই সংঘ থেকে নিজেদের জনগণকে বার্তা দিন, উপায় আছে। সেই উপায় হলো এই বিজেপি নামক দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনগণের বিরোধী এই রাজনৈতিক দলকে এবং তাদের পালক পিতা আরএসএস কে ঘাড় ধাক্কা দিয়ে ভোটের রাজনীতি থেকে বার করে দিন। প্রিয় দর্শক, দেশ জুড়ে বাংলাদেশি এবং রোহিঙ্গিয়া খোঁজার নাম করে চলছে বাঙালিদের উপরে অত্যাচার। বাংলা ভাষা শুনলেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বিতাড়নের প্রক্রিয়া শুরু হয়েছে। অকারণে পুলিশ হয়রানি হচ্ছে, তাদের আটকে রাখা হচ্ছে এবং অনেকের সমস্ত ডকুমেন্টগুলোকে সিজ করে নিয়ে তাদেরকে জেল হাজতে অথবা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে কিভাবে সারা দেশ জুড়ে বাঙালির বিরুদ্ধে এই বিজেপি সরকার চক্রান্ত শুরু করেছে এবং বাঙালিকে ধরে ধরে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। এক সময় এই যে ব্রাহ্মণ্যবাদী, এই দেশ বিরোধী, ভারত বিরোধী, পরগাছা আগ্রাসী এই শক্তির জন্যেই বিশেষ করে ষোড়শ জনপদ খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বহু রাষ্ট্র তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই বিজেপি নামক একটি দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এবং জনগণের বিরোধী একটি রাজনৈতিক দল, তারা যখন যখন এই ভারতবর্ষে মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই ভারতের নাগরিকদের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে এইটা নিয়েই আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। বিজেপি একটা ভারত বিরোধী, বিজেপি সংবিধান বিরোধী, বিজেপি গণবিরোধী একটি স্বৈরাচারী শক্তি। মানুষের সর্বনাশ করতে গিয়েই এখন নিজেরা উলঙ্গ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে 2014 সালে এই বিজেপি নামক একটি রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আসার পরে ভারতের জনগণকে দুর্বল বানানোর চেষ্টা শুরু করেছে। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ভারতের জনগণকে সংবিধান মূল মনিব, দেশের মূল মনিব বলে আখ্যায়িত করেছে, আর এই বিজেপি নামক দেশ বিরোধী একটি শক্তি সেই মূল মনিবদের কিভাবে দুর্বল করার চেষ্টা করছে। ভারতের প্রিয়াম্বেলে রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের প্রিয়াম্বেলেই রয়েছে যে ভারত রাষ্ট্রের আসল মনিব হলো এর জনগণ। কিন্তু এই বিজেপি এবং তার পূর্বপুরুষেরা অর্থাৎ ইউরেশিয়ান যাযাবরেরা তারা দেখেছে যে ভারতের জনগণ ইনক্লুসিভ সংবিধানকে তারা আত্মস্থ করেছে এবং এই দেশের মানুষকে ধীরে 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 শক্তিশালী করে সক্ষম করে তুলেছে। এটা ভারতের পরম্পরা। ভারত এই ইনক্লুসিভ ডক্ট্রিনের জন্যই এক সময় তার বিদেশ নীতিতে সবার উপরে ছিল। এক সময় তার ওয়েলফেয়ার স্টেটের জন্যে সারা পৃথিবীর যে স্কলাররা এখানে এসে আমাদের যে শিক্ষক তাদের পায়ের নিচে থেকে পড়াশুনো করত, এই ইনক্লুসিভ এবং ওয়েলফেয়ার স্টেটের জন্যে। কিন্তু 2014 সালে
এই বিজেপি নামক দেশ বিরোধী, জনবিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটি পরগাছার শক্তিকে আপনারা যখন দায়িত্ব দিয়েছেন, খেয়াল করে দেখুন, এখন হিসাব মিলিয়ে নিন। আমরা বহুকাল আগে থেকে এইটা বলেছি যে তারা কি করতে পারে। প্রথমেই মনে করুন 2014 সালে এরা কি করেছে। এরা জনগণের যে ধন, অর্থাৎ যে ধন আমার মা, মাসি, পিসি, জেঠি, আমার ঠাকুরমা, দিদিমারা আলাদা করে রেখেছে, অসময়ে সেই টাকাটা কাজে লেগেছে, সেই জনধন চুরি করার জন্যে এরা জনধন যোজনা তৈরি করেছে। জিরো ব্যালেন্সে ব্যাংকে টাকা রাখার জন্যে উৎসাহিত করেছে। এবং যখন আমাদের মা, মাসি, পিসি, ঠাকুমা, দিদিমারা তাদের গচ্ছিত টাকা ব্যাংকে রেখেছে, ঠিক সেই সময় মেহুল চোকসি, নীরব মোদিরা সেই টাকা নিয়ে চৌকিদারের নাকের সামনে দিয়ে পালিয়ে চলে গেছে। এবং এই চোরগুলোকে নিয়ে চৌকিদার, যিনি বলছেন আমি চৌকিদার, সেই চৌকিদার দাভোসে যে ইকোনমিক সামিট হয়েছিল, সেই ইকোনমিক সামিটে ফটো সেশন করেছে এই চোরগুলোকে সঙ্গে রেখে। তখন আপনাদের আমরা বলেছিলাম, দেখুন চোরের আসল মুখটা কে। দাভোসে তার মুখ দেখা যাচ্ছে চোরেদের পাশে। আপনারা বিশ্বাস করেননি 2014 সালে আমাদের কথা। 2016 সালে আপনারা খেয়াল করে দেখুন, ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যে, জনগণকে দুর্বল করে দেওয়ার জন্যে কি করলো? ডিমনিটাইজেশন করলো। 500 টাকা, 1000 টাকার নোটকে মানে কালোবাজারি নোট হিসাবে দেখিয়ে তার উপরে বাধা নিষেধ করলো যে 500 টাকা আর 1000 টাকার নোট কাগজ কা টুকরা হয়ে যাবে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, যে সমস্ত কালোবাজারিরা, বিশেষ করে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, যার কিছুই ছিল না ঘটে, এই ডিমনিটাইজেশনের জন্য সে কোটি কোটিপতি, আরবপতি হয়ে গেল ডিমনিটাইজেশন করে। অর্থাৎ কাদের জন্য এই ডিমনিটাইজেশন করা হয়েছিল? একেবারে মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো অর্থনীতির, ভারতের অর্থনীতির। আপনাদের নিশ্চয় মনে আছে যে সেই সময় ব্যাংক থেকে 5,000 টাকা বের করা কত কষ্ট ছিল, কত কঠিন ছিল। এই অবস্থা দেখে ভূতপূর্ব প্রধানমন্ত্রী পার্লামেন্টের অধিবেশনে সরাসরি বলেছিল মোদিকে, মোদি জবাব দাও যে কোন দেশে এই আইন আছে যে জনগণ তার নিজের টাকা ব্যাংকে রাখবে অথচ ব্যাংক থেকে তুলতে পারবে না? মোদি জবাব দেয়নি। সে বলেছিল যে এই ডিমনিটাইজেশনের জন্যে নাকি দেশের অর্থনীতি একেবারে ফুলে ফেপে উঠবে। আর ডিমনিটাইজেশনের জন্যে যদি অর্থনীতি ফুলে ফেপে না ওঠে, তাহলে 50 দিনের মধ্যে যে কোনো চৌরাস্তার মোড়ে মোদিকে জ্বালিয়ে দিতে হবে, এই কথা তিনি বলেছিলেন। আপনারা পেরেছেন? সেটা করতে পারেনি জন্যে এই সাপেরা আরো বিষধর হয়ে উঠেছে, বিষাক্ত হয়ে উঠেছে। 2016 সালে এরা মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য একটা ফাঁদ নিয়ে আসা হয়, সিএএ। কিন্তু এরা এমন অপদার্থ যে বিল আনার পরেও এই আইন পাশ করতে পারেনি। ফলে 2019-এই এরা আবার সেই সিএএ 2019 নিয়ে আসে। 2017 সালে মনে করে দেখুন, ছোটোখাটো ব্যবসা করে মানুষ খেতে পারত, পড়তে পারত, স্বাধীনভাবে ব্যবসা করতে পারত, তার উপরে জিএসটি লাগিয়ে দিল। অনেকে বিরোধী রাজনৈতিক দলেরা বলেছে একে গব্বর সিং ট্যাক্স। অর্থাৎ গব্বর সিং সারা ভারতটাকে কিনে ফেলেছে, তার হাতের মুঠোয় করেছে। গব্বর সিংকে ট্যাক্স দিতে হবে। কাকে ট্যাক্স দিতে হবে? যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানির যে প্রোডাক্ট
তার উপরে ট্যাক্স দিতে হবে। ছোট ছোট যে সমস্ত মানে ব্যবসায়ীগুলো একেবারে পঙ্গু হয়ে গেল 2017 সালের এই জিএসটির জন্যে। 2019 সালে যে সিএএ নিয়ে আসা হলো তাতেই প্রমাণ হয়ে গেল এরা গণতন্ত্র বিরোধী, এরা সংবিধান বিরোধী। সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে যে নাগরিকত্বের বিষয়ে কখনো ধর্ম দেখা হবে না। এরা কি করেছে? একটা ইমোশন তৈরি করেছে দেশ ভাগের জন্যে আগত মানুষদের মধ্যে, এবং সেই ইমোশন তৈরি করেছে কিভাবে? নাকি রিলিজিয়াস পারসিকিউশন করে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে চলেছে, আফগানিস্তান থেকে নাকি অত্যাচারিত হয়ে ভারতে চলে এসেছে, এবং বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে চলে এসেছে। এই যে কয়েকটা দেশকে যুক্ত করেছে, কিন্তু পাশাপাশি আরও যে দেশগুলো রয়েছে, যেমন শ্রীলঙ্কা যুক্ত হয়নি, ভুটান যুক্ত হয়নি, নেপাল যুক্ত হয়নি, চীন যুক্ত হয়নি। কেন? কোন কারণে? তার কোনো উত্তর কিন্তু এদের কাছে নেই, কারণ এরা ষড়যন্ত্রকারী। এরা একটা আবেগ তৈরি করে আপনাকে প্রভাবিত করে আপনাকেই সর্বনাশ করার জন্যে এই সিএএ 19 নিয়ে এসেছিল। আপনারা ভালো করে জানেন যে এই যে সিএএ এর যে রুলসটা হয়েছে, সেই রুলসে যে নাগরিকত্বের প্রবধান রয়েছে সেখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, না পাকিস্তান থেকে এসেছেন, না আফগানিস্তান থেকে এসেছেন। অর্থাৎ আপনার মৃত্যুবান আপনার কাছ থেকেই আদায় করে নিতে চাইছে এই সরকার, এই বিজেপি সরকার। কারণ মানুষ এতদিন ধরে যারা 40 বছরের উপরে বসবাস করেছে, যে সমস্ত নাগরিকরা 50-60 বছর ধরে এখানে বসবাস করছে, তাদের ছেলেমেয়েরা তো স্বাভাবিকভাবে অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে এদেশের নাগরিক। আপনারা এই বিষয়টিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এদেশের নাগরিকত্ব আইন মেনেই যে অ্যামেন্ডমেন্টগুলো পরপর হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টগুলো মেনেই এই মানুষগুলো 2003 সাল পর্যন্ত ভারতের নাগরিকত্ব এনজয় করেছে। তারা চাকরি পেয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা দেশ থেকে বিদেশে গিয়ে প্রতিনিধিত্ব করেছে। যার পাসপোর্ট আছে, তার ন্যাশনালিটি হিসেবে সে কি দেখিয়েছে? সে দেখিয়েছে যে সে ভারতবর্ষের একজন বৈধ নাগরিক। যিনি সরকারি পদাধিকারী হয়েছেন, জজ, ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের যিনি লয়ার হয়েছেন, সে বৈধ প্রমাণ দিয়েছে যে তার নাগরিকত্ব রয়েছে। ঘটনাক্রমে এই বিজেপি সরকার সেই সমস্ত নাগরিকদের ভোটাধিকারের জন্যই ক্ষমতায় এসেছে, এবং ভোটাধিকারের বলে ক্ষমতায় এসে সে বলছে তুমি বৈধ কিনা সেটা আমি যাচাই করব। অর্থাৎ যে পেরেন্ট, অর্থাৎ জনগণ হচ্ছে সরকারের পেরেন্ট। সেই বাবা মাকে সন্তান জিজ্ঞাসা করছে তুমি আমার বৈধ বাবা মা কিনা আমি যাচাই করব। তো এত বড় একটা অসভ্য, এই ভারতবর্ষের পরম্পরার সাথে যাদের কোনো ধরনের মিল নেই, তারাই রাষ্ট্রশক্তিতে জাঁকিয়ে বসেছে, এবং সেই জন্যেই ভারতের সংবিধানকে চুরমার করে এরা ভারতের নাগরিককে একেবারে বেনাগরিক বানিয়ে ফেলছে, দুর্বল বানিয়ে ফেলেছে। ভয়ঙ্করভাবে দুর্বল হয়ে গেছে মানুষেরা। শক্তিশালী লড়াকু মানুষেরা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, আদিবাসীরা পর্যন্ত দুর্বল হয়ে গেছে। তাদের বিভিন্ন ইস্যুতে তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে মনে হচ্ছে আদিবাসীরা, তারা মনে করছে যে আমাদের হাত থেকে জলের
অধিকার, জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জল জঙ্গলের অধিকারের ওপরে তাকে ডাইলুশন করে দেওয়া হয়েছে। এদেশের যে মূল নিবাসী এসসি এসটি, সেই মূল নিবাসীদের এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্টকে লঘু করে দিয়ে এই বিজেপি সরকার তাকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা করেছে। 2021 সালে এনপিআর যুক্ত করার জন্য জনগণের মধ্যে একটা বিপুল রকমের হাঙ্গামা শুরু হয়ে যায়। অর্থাৎ এনআরসি এনপিআর সঙ্গে যুক্ত করে এদেশের মানুষকে এটা করতে পারে। এনআরসি একটা রেজিস্টার হতে পারে, কিন্তু কে রেজিস্টার করছে? বিজেপি নামক একটি অসভ্য রাজনৈতিক দল একটা রেজিস্টার তৈরি করছে যে তাদের মনের মতো কারা এদেশে থাকবে আর কারা এদেশ থেকে বেনাগরিক হয়ে চলে যাবে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে অথবা তাদের জেলখানায় রাখা হবে। ঠিক করছে কে? ঠিক করছে বহিরাগত শক্তি, ইউরেশিয়ান একটা যাযাবর শক্তি, যাদের রুট, যাদের ডিএনএ ভারতের ডিএনএই নয়, তারা বিদেশি, এখানে এসে দখলদারি করে এই দেশের মানুষকে বেনাগরিক করার চেষ্টা করছে। ভাবতে পারছেন কত বড় স্পর্ধার সংখ্যা? বলে এই দেশের মানুষ 92%। সেই মানুষ সহ্য করে নিচ্ছে, কারণ রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিয়েছেন এই ধরনের বিদেশে থেকে আগত একটা শক্তিকে, তাদের হাতে তুলে দিচ্ছেন। তারাই দখলদারির মানসিকতা দেখাচ্ছে। এনআরসি তৈরি করবে সেটা ঠিক আছে, কিন্তু এনআরসি তৈরি করতে গেলে যে মানুষগুলোকে এনআরসির তালিকায় রাখতে হয় তার জন্যে তো একটা ইনক্লুসিভ টুল গ্রহণ করতে হবে। ভারতের সংবিধান কখনোই এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ। কিন্তু এরা ইনক্লুসিভ টুলটাকে গ্রহণ না করে এক্সক্লুসিভ করছে এবং ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে। মুসলমানদের কথা উল্লেখ করা হয়নি এদেশে, যেখানে মুসলমানের সংখ্যা বিভিন্ন রাজ্যে একটা বড় সংখ্যা, গোটা ভারতবর্ষে একটা বড় সংখ্যা, মুসলমানদের কথা বলা হয়নি। হিন্দু ব্রাহ্মণরা কি হিন্দু? এদেশের যারা মূল নিবাসী তারা কি হিন্দু? কে ঠিক করে দেবে? হিন্দু পরিচয়পত্র কি আছে কারো কাছে? নেই। হিন্দু পরিচয়পত্র নেই। রুলসে হিন্দু পরিচয়পত্র তুলে দিচ্ছে কে? আপনার বাড়িতে চাল কলা খেকো একটা ব্রাহ্মণ, সে বাড়িতে এসে ওড়ুং বড়ুং করে আপনাকে ঠকিয়ে নিয়ে চলে যায়, সে একটা সার্টিফিকেট দিলে আপনি দেশের নাগরিক। ভাবতে পারছেন আপনাকে কোথায় নামাচ্ছে? একটা পঙ্গা পাষণ্ডের কাছ থেকে আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে, এই জায়গায় নামিয়ে দিচ্ছে আপনাকে। আপনি সম্মানীয় দেশের নাগরিক, আপনাকে এই জায়গায় নামতে হচ্ছে। আর যে সমস্ত অর্বাচীন মানে উজবুকগুলো এই পঙ্গা পাষণ্ডদের হাত থেকে সার্টিফিকেট নিয়ে এবং ডিক্লারেশন দিয়ে, বাংলাদেশীয় ডিক্লারেশন দিয়ে সিটিজেনশিপ মানে তাদের জন্য অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, তাদের মস্তিষ্ক বুঝতে পারছেন তারা কতটা দাস অনাদাস? তারা দাসত্ব স্বীকার করে নিয়েছে। ভারতের মনে তার চাকর বাকরের দাসত্ব স্বীকার করে নিয়েছে। ভাবুন এই অবস্থায় রয়েছে। এরপরে এরা কি করেছে? সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় এরা ঢু মারার চেষ্টা করেছে। কোথা দিয়ে গোটা ভারতবর্ষকে একেবারে নিজেদের কবজায় নিয়ে আসবো, আর ভারতবর্ষে ওদের বাপ আরএসএস তাদের মতানুসারে এই দেশটাকে হিন্দু রাষ্ট্র গঠন করব, এই হচ্ছে ওদের মূল টার্গেট। হিন্দু রাষ্ট্র গঠন করব কোনোদিন হয়নি। ওদের আসার বহু আগে থেকে আমাদের এদেশে প্র্যাকটিস হয়েছে বহুজন হিতায় বহুজন সুখায়। বহুজনের দেশ এটা। সেই বহুজনের মধ্যে একটা ঐক্য বিধান দিয়েছে আমাদের সংবিধান। সেই সংবিধানকে চুরমার করার জন্যে
এরা কি করছে, সমস্ত জায়গায় মানুষকে দুর্বল করে দেওয়ার জন্যে, মানুষের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যে মানুষের বিরুদ্ধে রাষ্ট্র শক্তিকে লেলিয়ে দিয়েছে। আর এই লেলিয়ে দিতে গিয়ে তারা কৃষি আইন এনেছিল। কৃষি আইন এনে কৃষকদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র শুরু করে দেয় এই বিজেপি সরকার। তিনটে আইন নিয়ে আসে এবং প্রত্যেকটা আইনে কৃষকের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হয়। আর ওদের পোষা, বিশেষ করে আদানি আম্বানি, এই সমস্ত ট্রান্সন্যাশনাল কোম্পানিকে দেশের মানে বিভিন্ন জায়গাগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়, তাদেরকে খাদ্য গোডাউন করার জন্য জায়গা দেওয়া হয় এবং এই সমস্ত যে উৎপাদিত ফসল অল্প দামে কিনে নিয়ে তারা গোডাউনজাত করে। আদানির গোডাউন, আম্বানিদের গোডাউন, এইভাবে তারা কৃষকদের ওপরে এইভাবে অত্যাচার নামিয়ে আনে। ঘটনাক্রমে বিজেপির এই যে জনবিরোধী সমস্ত পরিকল্পনার মূল যে মাথা থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে আরএসএস। আপনারা শুধু বিজেপিকে দেখলে হবে না, বিজেপির যে কটা নাচানাচি করে, একেবারে 2 আনা থেকে 16 আনা নেতা, সেই নেতারা হচ্ছে আরএসএস এর চালিত পুতুল। আরএসএস যদি বলে এটা খেতে হবে, ওরা খাবে। আরএসএস যদি বলে এটা গিলতে হবে, ওরা গিলবে। আরএসএস যদি বলে ওরা বমি করতে হবে, ওরা বমি করবে। এই হচ্ছে আরএসএস এর নীতি। এই মূল ষড়যন্ত্রকে যদি আপনারা চিনতে না পারেন, তাহলে এই কলঙ্ক ভারতে চিরকাল থেকে যাবে। আরএসএস এর এই যে পালিত সন্তান বিজেপিকে দিয়ে, কারণ রাজনৈতিক দলের ক্ষমতা রয়েছে বিজেপি, বিজেপিকে দিয়ে এই সর্বনাশটা তারা করছে। এরা যে বিজেপির নেতারা আছে তাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, শেখাচ্ছে, ছেড়ে দিচ্ছে ময়দানে যে ভারতের সর্বনাশ করো, ভারতের মানুষের সর্বনাশ করো। সুতরাং বিজেপির নেতাদের আরএসএস এর নির্দেশিকার বাইরে যাবার কোনো উপায় নেই। এই আরএসএস তাদের যে চিন্তাবিদ গোলওয়ার্কার, সাভারকার, তাদের নীতি ছিল হিন্দুত্ব। সেই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। এরা কি করছে, এদের ক্যাডারদের, সাভারকার, গোলওয়ার্কার, এরাই বলেছে ক্যাডারদের কি করতে হবে, মিলিটারাইজড করতে হবে, অর্থাৎ একেবারে জঙ্গি তৈরি করতে হবে। নীতিগুলোকে বাস্তবায়িত করার জন্য আরএসএস এর ক্যাডারদের জঙ্গি তৈরি করতে হবে। এই জন্য ওরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। ভারতের পুলিশ ব্যবস্থা, ভারতের গোয়েন্দা ব্যবস্থা, ভারতের যে সেনাবাহিনী ব্যবস্থা, ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের যে ব্যবস্থা, ভারতের যে টেকনোলজি, সেই ব্যবস্থা সমস্ত কিছু নিরাপদ থাকা সত্ত্বেও এই আরএসএস নামক একটি সন্ত্রাসবাদী দল সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে কি করে ঘোরাফেরা করে, এর উপর নিষেধাজ্ঞা হওয়া উচিত কিনা। সুতরাং এরা এই মিলিটারাইজড করে জনগণকে ভয় দেখানোর জন্যে, জনগণ ওদের তাবে থাকবে, জনগণ ওদের ভয় পাবে, এরকম একটা সন্ত্রাস তৈরি করার জন্যে এরা চেষ্টা চালায়। এই কারণেই কয়েকজন ধর্মীয় নেতাকে, চরিত্রকে তারা বেছে নিয়েছে, অস্ত্র হাতে কিছু চরিত্রকে তারা বেছে নিয়েছে যে আমাদের ধর্মীয় নেতা হচ্ছে রাম, রাম তীর ধনুক নিয়ে, বল্লম নিয়ে, ইত্যাদি নিয়ে ঘুরে বেড়াতো, তাই আমরা তার শস্ত্র ধারণ করেছি। বুঝতে পারছেন এদের চক্রান্ত, এদের মানসিকতা কি? এদের মানসিকতা হচ্ছে মানুষকে ভয় দেখানো, যেভাবে ভয় দেখায় চোর, গুন্ডা, বদমাশ এবং সন্ত্রাসবাদীরা। এরা
নির্বাচনের আগে বিভিন্ন ইস্যু নিয়ে চলে আসে, বিশেষ করে হিন্দু 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 মুসলমানে ভাগ করে ফেলানোর চেষ্টা করে। আপনারা খেয়াল করে দেখুন, বিজেপি যখন হাঁটতে শুরু করছে বিভিন্ন প্রদেশে, ঠিক সেই সময় 40 জনের উপরে সিআরপিএফকে মেরে ফেলা হলো। নাম দেওয়া হলো পাকিস্তান থেকে নাকি আরডিএক্স পাঠিয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে। এই আরডিএক্স বহন করেছে যারা যারা ধরা পড়েছে এই কেসে, তারা সবাই আরএসএস এর ক্যাডার। আপনাদের মনে আছে সত্যপাল মালিক পরিষ্কার করে, তখন গভর্নর, তিনি পরিষ্কার করে এখনো বলছেন সত্যপাল মালিক তার উপরে অ্যাকশন নেওয়ার কোনো হিম্মত নেই এই নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের। সত্যপাল মালিক বলছে আমি বারণ করা সত্ত্বেও, আমি যখন বারণ করি তখন আমাকেই বলা হয়েছিল আপনি চুপ করে থাকেন। তাহলে সত্যপাল মালিক পরিষ্কার করে বলছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই মালেগাঁওয়ের আগে সমঝোতা এক্সপ্রেসে যারা বোমা বিস্ফোরণ করেছিল তারা কারা? মালেগাঁও বিস্ফোরণের ধরা পড়েছে প্রজ্ঞা, সে আরএসএস এর ক্যাডার। পুলওয়ামাতে 40 জনের ওপরে যে সিআরপিএফরা মারা গেল, তার জন্য যারা ধরা পড়েছে তারা হচ্ছে আরএসএস এর ক্যাডার। ঠিক এইভাবেও পেহেলগাঁওতে কয়েকদিন আগে যেখানে নির্বিচারে সাধারণ মানুষকে, ভ্রমণকারীকে হত্যা করা হলো, তার হত্যার পেছনে যাদের কারসাজি আছে তারা ধরা পড়েছে। কেন ধরা পড়েনি? কেন ধরা পড়েনি? এবং সেই কাণ্ড দেখিয়ে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ খেলা শুরু হয়ে গেল। ভিডিও গেম দেখিয়ে পাকিস্তানকে এ করেছি, সে করেছি, এ করেছি করে চারিদিকে একটা গিমিক তৈরি করা হলো। কোনটাকে মাথায় রেখে, কি মাথায় রেখে এই গিমিক তৈরি করা হলো? যেখানে ফিলাডেলফিয়াতে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার ছবি পাঠিয়ে দেওয়া হলো করাচিতে, নাকি করাচি দখল হয়ে গেছে, পেশোয়ার দখল হয়ে গেছে। প্রচার শুরু করে দিল এই ঘেউ ঘেউ কিছু মিডিয়া। তারপরে কি হলো? এত বড় শক্তি, রাতারাতি ডোনাল্ড ট্রাম্প বলে গেল সিজ ফায়ার, মোদি মেনে নিল। পরের দিন ঘোষণা করলো সিজ ফায়ার। এবং সিজ ফায়ার, দুই দেশ খুব খুশি, পাকিস্তানও খুশি, বলছে জিতেছি, আমরা বিজয় উৎসব করব। আর ভারত বলছে অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে, আমরা সিন্দুর বন্টন করব সারা দেশে। কিন্তু সেই সিন্দুর বন্টন হয়ে গেল একটা কাল। সেই কালটা কি? সিন্দুর সবাই সবার মাথায় দিতে পারে না। সিন্দুর একমাত্র দেওয়ার অধিকার হচ্ছে, একটি নারীকে সিন্দুর দেওয়ার অধিকার রয়েছে তার স্বামীর। অর্থাৎ ভারতীয় পরম্পরার সাথে এই যে বিজেপির কোনো যোগ নেই। যখন প্রশ্ন করা হলো যে মোদি, তুমি কি মনে করছো যে তুমি সমস্ত ভারতবাসীর স্বামী হিসেবে নিজেকে দেখাতে চাইছো? মোদি চুপ করে গেল, সিন্দুর খেলা বন্ধ হয়ে গেল। অর্থাৎ আপনারা ভেবে দেখুন, বিজেপি যে কটা নীতি 14 সাল থেকে এই সিন্দুর পর্যন্ত আমি দেখালাম, সবকটা হচ্ছে জনবিরোধী নীতি এবং প্রত্যেকটাই লাথি খেয়েছে, প্রত্যেকটাই পেদানি খেয়েছে, জনগণের পেদানি। জনগণ চিনে ফেলেছে বিজেপিকে এবং সেই জন্য এই সিন্দুর খেলার পরিকল্পনা যখন পেহেলগাঁওতে না গিয়ে, প্রধানমন্ত্রীর অবস্থা দেখুন, পেহেলগাঁওতে তখন শোকের ছায়া সারা ভারতে, শোকাচ্ছন্ন মানুষ, সাধারণ মানুষের উপরে এইভাবে নির্বিচারে গুলি করে 40 মিনিট ধরে গুলি করে হত্যা করা এর আগে কখনো হয়নি। এরকম একটা ইস্যুকে কাজে লাগিয়ে বিহারে চলে এলেন। এসে এক ভাড়ুয়া পাল্টুরাম, তার সঙ্গে
একেবারে জনসভায় বসে, নির্বাচনী জনসভায় বসে মস্করা করছেন, হাসি ঠাট্টা তামাশা করছেন। ওই হাসি ঠাট্টা তামাশা দেখে জনগণ বুঝে ফেলেছে যে এই সিন্দুর খেলা, এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ খেলাটা সম্পূর্ণ পরিকল্পিত। এটা পুলওয়ামার মতো সেকেন্ড পুলওয়ামা, পহেলগাঁও। এই কথাটা এতদিন পরে ভারতের নাগরিকরা ভালো করে বুঝে ফেলেছে এবং চিনে ফেলেছে বিজেপি নামক একটি দেশদ্রোহী এবং রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, জনগণের বিরোধী একটা শক্তিকে বুঝে ফেলেছে। যার জন্যে মোদির যে জনসভা, অমিত শাহর যে জনসভা, বিজেপির বড় বড় নেতাদের যে জনসভা, সেখানে হাজার হাজার চেয়ার ফাঁকা 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 রয়ে গেছে। এরকম একটা অবস্থায় বুঝতে পেরেছে যে বিজেপি এবার গোহারা হারবে। আর ওদের ওই যে পাল্টুরাম, যে গিরগিটির থেকেও তাড়াতাড়ি তার যে রং বদলাতে পারে, সেই পাল্টুরাম ভ্যানিশ হয়ে যাবে। এটা বোঝার পরেই চাল শুরু করে দেয়। এর আগে সুপ্রিম কোর্টকে কবজা করার জন্যে উপরাষ্ট্রপতিকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে বিধানসভায় পাশ হওয়া বিল যদি রাষ্ট্রপতির কাছে যায়, তাহলে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সেটা সই করে পাঠাতে হবে, অথবা তাকে বলে দিতে হবে যে এই জায়গায় সংশোধনী আনো, আমি সই করছি। রাষ্ট্রপতি সই না করে সেটাকে ফেলে রাখতে পারে না। এই কথা যখন সুপ্রিম কোর্ট বলিষ্ঠ কণ্ঠে বলে দেয়, তখন উপরাষ্ট্রপতিকে প্রথম লেলিয়ে দেয়, তারপরে রাষ্ট্রপতিকে লেলিয়ে দেয়। রাষ্ট্রপতি 14 দফা কোশ্চেন ছুড়ে দেয় সুপ্রিম কোর্টের দিকে। অর্থাৎ রাজনৈতিক খেলা খেলতে গিয়ে বিজেপি এক একটা করে বান ছাড়ছে যে কাকে কাকে ধ্বংস করতে পারলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, দেশের সংবিধান ধ্বংস হয়ে যাবে। ব্যবহার করেছে উপরাষ্ট্রপতিকে, ব্যবহার করেছে রাষ্ট্রপতিকে। কিন্তু ভারতের একটা সুসময়ে চলছে, যে একেবারে সঠিক সময়ে বিজেপির নামক দেশদ্রোহী, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এই রাজনৈতিক দলকে শিক্ষা দেওয়ার জন্যে একজন বলিষ্ঠ পুরুষ, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের যোগ্যতর সন্তান, এই দেশের সর্বোচ্চ যে আদালত, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারক হিসেবে চলে এসেছেন। তিনি কোনো কিছুকে ভয় না করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং উপরাষ্ট্রপতিকে পরিষ্কার করে বলে দিয়েছেন, সংসদ নয়, রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, দেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। সুতরাং সংবিধান মেনে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যেই রাজ্যে পাশ হয়ে যাওয়া বিল পাশ করতে হবে, না হলে ফেরত পাঠাতে হবে। এই ঘটনাতে থাপ্পড় খাওয়ার পরে তারা মনে করেছে যে আর কোনো জায়গায় থাকলো না আমাদের। ফলে বিহারের নির্বাচনের আগে তারা কি করলো? তারা করলো যে বিহারের একটা SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে এরা বুঝতে পেরেছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই মুহূর্তে যদি করি, অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করি, তাহলে 35 লক্ষ মানুষ ফর্ম ফিল আপই করতে পারবে না। এদের গদি মিডিয়াগুলো লাফাতে শুরু করলো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 35 লক্ষ মানুষ বাদ পড়বে। অর্থাৎ কারা বাদ পড়বে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, এরা বাদ পড়বে। কারণ এরা অর্থনৈতিকভাবে দুর্বল এবং অর্থনৈতিক কারণে সারা পৃথিবীতে, সারা ভারতে ছড়িয়ে আছে। এই 3 মাসের মধ্যে এরা বিহারে ফিরে এসে
এই কাগজগুলো জড়ো করতে পারবে না। সেই কাগজগুলো অদ্ভুত কাগজ, আপনাদের একটু একটু করে দেখাবো। যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টগুলো কি? সেই ডকুমেন্টগুলো জোগাড় করতে পারবে না, এটা ধরে রেখে তারা একটা সামনে রেখেছে কি নাকি সারা দেশে যে সমস্ত অবৈধ ভোটার আছে, ছড়িয়ে পড়েছে, বাংলাদেশিরা, রোহিঙ্গিয়ারা ছড়িয়ে পড়েছে, তাদেরকে বাদ দিতে হবে ভোটার তালিকাতে। তো সবাই জানে যে অবৈধ কেউ বাদ পড়বে, এই দেশের নাগরিকত্ব পাবে না, এই দেশের ভোটার তালিকায় তার নাম আসবে না। তাহলে বিহারে কেন? বাংলার ক্ষেত্রে তোমরা তো বড় বড় কথা বলেছিলে যে বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকা, এখানে প্রচুর মানুষ ঢুকে পড়েছে এবং এই জন্যে বাংলার যে শাসক আছে তারা দায়ী। তারা নাকি ধরে ধরে বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গিয়া এবং বাংলাদেশিদের এখানে আশ্রয় দিয়েছে। তা বিহারে 35 লক্ষ ঢুকে পড়ল, 20 বছর ধরে নীতিশ কুমার সেখানে রাজত্ব করছে। দায়টা কার? বিজেপি এবং নীতিশ কুমার। তো দায়টা কার? সারা দেশেই এরকম একটা ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। ঘটনা সেটা নয়, ঘটনাটা হচ্ছে যে এই যে বিজেপি নামক যে দল, সেই দল সাধারণ মানুষের ক্ষমতা দেখতে চায় না। এরা মাত্র 12%, 15% মানুষ যারা রাষ্ট্রীয়ভাবে সক্ষম রয়েছে সেই মানুষগুলোকে নিয়ে চলতে চায়, কারণ এই মানুষগুলোই বিজেপিকে ভোট দেয়। সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয় না। আর এই জন্যেই সাধারণ মানুষকে, সারা ভারত জুড়ে সাধারণ মানুষকে বঞ্চিত করার জন্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা করেছে। এই রিভিশন করতে গিয়ে ছড়িয়ে দিয়েছে যে আগামী এই আগস্ট মাস থেকেই সারা ভারতে নাকি এটা হবে। তাহলে বিহারে কেন নির্বাচনের 3 মাস আগে এটা করা হলো? এটার উদ্দেশ্য বিহারের নির্বাচন জেতা। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সাথে এরা নাগরিকত্ব জুড়ে দিয়েছে। ভাবতে পারছেন? তুমি রিভিশন করবে, ইলেকশন কমিশন, তোমার দায়িত্ব কি? তোমার প্রথম দায়িত্ব ইলেকশনটাকে ফেয়ার করতে হবে, ফ্রেশ অ্যান্ড ফেয়ার। কোনো ধরনের এখানে ঘাপলা থাকবে না, সেটা করতে হবে। সেটা না করে তুমি ওভারল্যাপ করে নাগরিকত্বের দিকে চলে যাচ্ছ। তোমার এত বড় হিম্মত, ভারতবর্ষের সংবিধান নাই। ফলে কি হয়েছে? সমস্ত কিছু দেখেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলার শুনানি হয়েছে। আপনাদের কাছে আমি দেখাচ্ছি যে এই নির্বাচন কমিশন কত বড় দালালি করছে, এই বিজেপির দালালি করছে। আপনারা খেয়াল করে দেখুন, বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। যারা 1969 সালের আগে জন্মেছে সেই মানুষগুলো বার্থ সার্টিফিকেট দেখাবে কি করে? যে সমস্ত মানুষ এই বস্তিতে বাস করে, জলে জঙ্গলের কাছে বাস করে, বিশেষ করে আদিবাসী, তারা বার্থ সার্টিফিকেট দেখাবে কি করে? এ প্রজন্মের আজকে আমি অন্তত 50 জনের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে প্রায় 70% মানুষের ছোট বাচ্চা, তার বার্থ সার্টিফিকেট নেই। বার্থ সার্টিফিকেট জন্যে স্কুলে ভর্তি হতে পারছে না এমন ছেলে মেয়ে এখনো রয়েছে আমাদের স্কুলে, তারা পড়াশুনো করছে, তাদের বার্থ সার্টিফিকেটের জন্য হাই স্কুলে ভর্তি করা যাচ্ছে না। তাহলে এই বার্থ সার্টিফিকেট যারা নাবালক রয়েছে তাদের কাছেও নেই। সুতরাং তাদের আগের জেনারেশনের কাছে বার্থ সার্টিফিকেট আসবে কি করে? 1 নাম্বার, পাসপোর্ট দেখাতে হবে। তা সবার কি পাসপোর্ট থাকে নাকি? সক্ষম মানুষ এবং যারা দূরে লেবার
খাটতে যায় তাদের কাছে পাসপোর্ট থাকে, সবার কাছে পাসপোর্ট নেই। পাসপোর্ট থাকে এদেশের ক% মানুষের কাছে পাসপোর্ট থাকে। ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট, তো সবাই কি ম্যাট্রিকুলেশন পাস করেছে? এটা করতে গেলে তো দেশের ম্যাক্সিমাম যে সমস্ত মানুষ সেগুলো বাদ পড়ে যাবে। গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড অর পেনশন ওয়ার্ডার, বুঝুন এই কজন মানুষের আছে? খুব বেশি হলে 1% 2% মানুষের কাছে আছে এই পেনশন ওয়ার্ডার। সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের এই যে পেনশন ওয়ার্ডার কজন মানুষের কাছে আছে? আপনারা পেয়ে যাবেন এগুলো। এগুলো কোথায় পেয়ে যাবেন? একটু যদি কষ্ট করে কোনো একটা ব্যাংকে যান, যেদিন পেনশন দেওয়া হয় সেই পেনশনের দিন দেখবেন কজন মানুষ সেখানে আসে। পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট, আমি হলপ করে বলতে পারি বার্থ সার্টিফিকেট আমাদের রাষ্ট্রপতির নেই, বার্থ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর নেই, বার্থ সার্টিফিকেট অমিত শাহর নেই, বার্থ সার্টিফিকেট যে ইলেকশন কমিশনার তারও নেই। তাহলে আপনি কেন এই বার্থ সার্টিফিকেটটা রেখেছেন? কেন রেখেছেন বার্থ সার্টিফিকেট? ফরেস্ট রাইট সার্টিফিকেট, জঙ্গলের অধিকার নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। জঙ্গলের যে আইন ফরেস্ট রাইট অ্যাক্ট, সেই ফরেস্ট রাইট অ্যাক্টই আপনারা স্বীকার করছেন না। সেখানে যে গ্রাম সভার কথা রয়েছে সেই গ্রাম সভাকে রিকগনিশন দিচ্ছেন না, সেখানে সার্টিফিকেট বিলি করেছেন। একটাও সার্টিফিকেট দেখাতে পারবেন যে ফরেস্ট রাইট অ্যাক্টের মধ্যে কাদের সার্টিফিকেট দিয়েছেন? যেখানে আপনারা গ্রাম সভাকেই রিকগনিশন দিতে পারেননি সেখানে সার্টিফিকেটের কথা বলছেন। অদ্ভুত, নেই কারো কাছে এই সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট, এটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কিছুটা ওবিসিদের হাতে এটা আছে। কারণ যে সমস্ত মানুষ একটু শিক্ষার আলোতে এসেছে তাদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে। এনআরসি ডকুমেন্ট, সারা ভারত জুড়ে এনআরসি তালিকা তৈরি হয়েছে, এনআরসি ডকুমেন্ট দেখাবে? নেই। ফ্যামিলি রেজিস্টার ইস্যুড বাই লোকাল বডিজ, কে কার ঘরে আছে এটা? ফ্যামিলি রেজিস্টার ইস্যুড কার ঘরে, কে দিয়েছে? মিউনিসিপ্যালিটি ঘরে ঘরে এই রেজিস্টার করার সার্টিফিকেট দিয়ে গেছে? দিয়ে যায়নি। এর কোনো অর্ডার নেই, এর কোনো অর্ডারই নেই। ল্যান্ড ওর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, ল্যান্ড আছে, হাউস আছে, তার কি সার্টিফিকেট দেওয়া হয়েছে যে হ্যাঁ আপনার ল্যান্ড আছে, আপনার মানে হাউস আছে, আপনাকে এই সার্টিফিকেটটা দিলাম? একটাও নেই। স্বাভাবিক কারণে গভর্নমেন্ট অর পিএসইউ আইডেন্টিটি ডকুমেন্টস ডেটেড বিফোর 1987 সাল, 1987 সালের আগে আপনার অস্তিত্বের কোনো সরকারিভাবে আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টের একটা কিছু দেখাবেন। তাহলে প্রত্যেকটা মানুষ, দেশের প্রায় 70% মানুষ এই 11টি ডকুমেন্ট দেখাতে পারবে না। এই 11টি ডকুমেন্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে এর তো এক মানে অধিকাংশই আমার নেই, দেশের জনগণ দেখাবে কি করে? কেন এখানে রেশন কার্ড যুক্ত হয়নি? সুপ্রিম কোর্টের জাজ বলছেন কেন এখানে রেশন কার্ড যুক্ত হয়নি, যেটা সমস্ত মানুষ দেখাতে পারে প্রায়? কেন এখানে ভোটার কার্ড যুক্ত হয়নি, যে সমস্ত মানুষ ভোটার রয়েছে সেই যুক্ত হয়নি কেন? আধার নিয়ে এত হাজার হাজার কোটি টাকা আপনারা ব্যয় করেছেন। আধারের জন্য ব্যাংকে লিঙ্কেজ করো, আধারের জন্য তোমার যে সরকারি সাবসিডি আছে সেখানে লিঙ্কেজ করো, আধারকে এত গুরুত্ব দিও, আধারকে এখানে যুক্ত করা হলো না কেন? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং তারা প্রশ্ন তুলেছে অবিলম্বে আধার
ভোটার কার্ড, রেশন কার্ডকে এখানে যুক্ত করুন। এখনো কোনো ধরনের জবাব নির্বাচন কমিশন দেয়নি, এবং সেটা দেয়নি জন্যে আগামী 28 তারিখে এটা নিয়ে আবার শুনানি আছে। সুতরাং 28 তারিখে আমরা জানতে পারবো যে দেশ জুড়ে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে তার জন্যে কটা ডকুমেন্ট, বৈধ ডকুমেন্ট রাখা হবে। এর একটি দেখালেই চলবে, না এর মধ্যে আবার কোনো জুমলাবাজি শুরু হবে? জুমলাবাজি শুরু হয়ে গেছে বিহারে। বিহারের যে মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে এক ধরনের ফর্ম বিলি করা হয়েছে যেখানে আধার কার্ড দেখালে হবে। ভাবতে পারছেন? আর বিহারের যে গ্রামে গ্রামে আর এক ধরনের ফর্ম বিলি করা হয়েছে যেখানে আধার কার্ড নেই। এই বিষয়টা যে সাংবাদিকরা সামনে নিয়ে এসেছেন তাদের উপরে ইলেকশন কমিশন এফআইআর করে দিয়েছে। তার মানে ইলেকশন কমিশন কাদের হয়ে কাজ করছে এটা ভালো করে বুঝে নিন। স্বাভাবিক কারণে এই নিয়ে সারা দেশের মধ্যে একটা হই হট্টগোল শুরু হয়েছে। সিএর নাগরিকত্ব আবেদনটা যারা করতে চাইছেন তারা একটু ভালো করে এখন শুনে নিন। 2019 সালে দিল্লির আম্বেদকর ভবনে সারা দিনের একটা কর্মসূচি নিয়ে আমি জানিয়েছিলাম যে যদি আপনারা বিজেপির পাতা সিএ 19-এর এই ফাঁদে পা দেন তাহলে আপনাদের ঘরে ঘরে শ্মশানের কান্না শুরু হবে। কারণ এই সিএ 19-এ আবেদন করলে এতদিন ধরে যে ডকুমেন্টগুলো দেখিয়ে আপনি চাকরি পেয়েছেন, আপনি জমি জায়গা করতে পেরেছেন, আপনি ভারতীয় নাগরিকত্ব এনজয় করতে পেরেছেন, সেগুলো সব ইনভ্যালিড হয়ে যাবে। আর আপনি হয়ে যাবেন বিদেশি, অনুপ্রবেশকারী। ওরা ঘুষপেটিয়া বলছে, উইপোকা বলছে যে আপনারা নাকি ঘুষপেট করে এদেশের অর্থনীতি, এদেশের স্বাস্থ্য উইপোকার মতো কুড়ে কুড়ে সর্বনাশ করে দিচ্ছেন। এই অমিত শাহরা বলেছেন। সেই জন্যই আমি 2019 সালেই আমার সমস্ত, যখন আমরা আন্দোলনে নামলাম, সারা রাস্তা জুড়ে এনআরসির বিরোধিতা করলাম, সিএর বিরোধিতা করলাম, এনপিআরের বিরোধিতা করলাম। সেই এনপিআরের বিরোধিতা করে আমরা যখন সমস্ত মানুষকে দেশ জুড়ে আন্দোলন তৈরি হলো, সারা ভারত একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সিএ এনপিআরের বিরুদ্ধে আওয়াজ তুলল। আমরা কোনো ডকুমেন্ট দেখাবো না, আমাদের নাগরিকত্ব রয়েছে, সেই নাগরিকত্ব সুরক্ষিত করতে হবে, ভোটার অধিকার রয়েছে, আমরা দেশের নাগরিক। এই আওয়াজ উঠল। আমাদের কথা কর্ণপাত করল না বাংলার অনেক মানুষ। আমি এখন নাম করছি না, এখানে কিছু ঢাক পেটানো বেশ বড় চওড়া ষাঁড়ের মতো কাঁধ এমন কিছু স্বঘোষিত উদ্বাস্তু নেতা প্রথম দিকে তারা সিএ কে স্বাগত জানালো, এনআরসি কে স্বাগত জানালো, এনপিআর কে স্বাগত জানালো। আমরা দাবি তুলেছিলাম এগুলো বাতিল করো, আর এই স্বঘোষিত নেতারা আমাদের বিরোধিতা করে এদেরকে স্বাগত জানালো। অর্থাৎ এরাই কার্যত বিজেপিকে বাংলায় টেনে আনার চক্রান্ত শুরু করেছিল। এরাই, যারা সিএ চেয়েছিল, যারা এনআরসি চেয়েছিল, এনপিআর চেয়েছিল, এই নির্বোধগুলো বিজেপিকে এই বাংলায় টেনে আনার ষড়যন্ত্র শুরু করে দিল। এদের দাবি ছিল, এদের বক্তব্য ছিল কি, যে অন্তত একটা কার্ড যদি হয়ে যায় তাহলে বিভিন্ন প্রদেশে
বাংলাভাষী মানুষদের আর ধরপাকড় করবে না, হেনস্থা হতে হবে না। তাদের দীর্ঘদিনের দাবি মেনে বিজেপি নাকি এই আইন এনেছে, সুতরাং বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসো, পান চাবাও, বগল বাজাও আর ডাঙ্কা মেরে লাফিয়ে লাফিয়ে বলো জয় শ্রীরাম। এ কাণ্ড ঘটেছে। ঘটনাক্রমে এর থেকেও আরো ভয়ঙ্কর, এই কাণ্ড ঘটেছে জন্যেই এর থেকেও আরো ভয়ঙ্কর নিষ্ঠুর ব্যবস্থা নিতে চলেছে বিজেপি সরকার। আর তাতে কি হয়েছে? এই যারা উদ্বাহু হয়ে ডাঙ্কা বাজিয়েছিলেন, বগল বাজিয়েছিলেন, পান চিবিয়ে বলছে আমরা পাইয়ে গেছি বলেছিলেন, তারা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা প্রদেশে খেয়াল করে দেখুন, বাংলায় কথা বলছে, তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে অকারণে তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করছে, তাদের পুলিশি হয়রানি করছে, তাদের তৈরি করা যে ঝোপড়িগুলো ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। যেখানে যেখানে বিজেপি রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সেখানেই এই কাণ্ড হচ্ছে। আর এরা এখন পান চাবানো ভুলে গেছে, বগল বাজানো ভুলে গেছে। আমার কাছে ফোন আসছে, হাজার হাজার ফোন আসছে, আমি ফোনটাকে সাইলেন্ট করতে বাধ্য হচ্ছি এত কাজের চাপ থাকা সত্ত্বেও। বাবা এখন কি করব, বাবা এখন কি করব? আমি জানি এই কান্না শুরু হবে, কারণ আপনারা একটা কাল সাপকে ঢুকিয়েছেন, মাথার মধ্যে ঢুকিয়েছেন, রাজ্যে ঢোকানোর চেষ্টা করছেন, ভারতে সর্বশক্তি দিয়ে তাকে আনার চেষ্টা করছেন। এর একটা মাত্র রাস্তা, উপায় আছে, উপায় যে নেই তা নয়, উপায় আছে, এবং আপনাকে এই উপায় দান করেছে ভারতের সংবিধান, যে এত বড় আক্রমণের সামনে একেবারে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ থেকে যে নেমক হারামরা এখানে এসে এই ভারতের সংবিধানকে ধ্বংস করার জন্যে চক্রান্ত করছে, সেলফ ডিক্লারেশন দিয়ে ভারতের যে নাগরিকত্ব আইনকে ধর্মীয় খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করুন। আমি বলে দিচ্ছি যে উপায় কিন্তু এখনো আছে, একটি মাত্র উপায় আছে। চারিদিকে রটিয়ে দিন, একটি মাত্র উপায় আছে। যতগুলো সংঘ আছে সেই সংঘ থেকে নিজেদের জনগণকে বার্তা দিন, উপায় আছে। সেই উপায় হলো এই বিজেপি নামক দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনগণের বিরোধী এই রাজনৈতিক দলকে এবং তাদের পালক পিতা আরএসএসকে ঘাড় ধাক্কা দিয়ে ভোটের রাজনীতি থেকে বার করে দিন। আরএসএস এর সমস্ত সহযোগী দলকে চিহ্নিত করুন, যারা রং ধরে আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়িত করছে, এই আগাছা পরগাছাকে চিহ্নিত করুন। ভোটের রাজনীতি থেকে এদেরকে আস্তে আস্তে এলিমিনেট করে দিন। যারা ভারতের সংবিধানকে মানে, যারা গণতন্ত্র মানে, যারা ভারতের বহুত্ববাদী দর্শনকে মানে, এরকম একটি রাজনৈতিক শক্তিকে সামনে নিয়ে আসুন, এই ইলেকশনে নিয়ে আসুন। বিহার দেশের জনগণ, বিহার রাজ্যের জনগণ পরিষ্কার বুঝে গেছে কাকে ভোট দিতে হবে, যার জন্যে মোদির পাতা ওই সিন্দুর কোনো কাজে লাগেনি। বিহারে সমস্ত মোদির যে সভাগুলো, তাতে হাজার হাজার চেয়ার ফাঁকা থেকে যাচ্ছে। ওদের প্রত্যেকটা নীতি বাস্তবায়িত হয়নি। 400 পার করার চেষ্টা করছিল এরাই, এই সাংঘাতিক শক্তি।
স্লোগান তুলেছিল ইস বার 400 পার। বুঝতে পারছেন, 400 পারের হিসেব আমি দিয়েছি কেন এরা 400 পার করছিল। 400 পার হতে দেয়নি ভারতের জনগণ। ভারতের জনগণকে স্যালুট জানাচ্ছি যে তারা এত ধরনের চক্রান্তকে নীরবে সহ্য করে এদের বুঝে নিয়েছে এবং এদেরকে প্রতিহত করার জন্যে ভারতবর্ষ থেকে একেবারে শিকড় শুদ্ধ উৎপাটিত করে দেওয়ার জন্যে তৈরি হয়েছে ভারতের জনগণ। বাংলার জনগণ যারা ভুল পথে যাচ্ছেন তারা এখনই সাবধান হয়ে যান। তারা বিজেপি নামক এই কাল সাপকে যদি এখানে আনার চেষ্টা করেন তাহলে বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা আমি শেষ করছি।